আজকে তোমাদের শোনাবো একটা সত্যি ঘটনা। ঘটনাটা ঘটেছিল নদিয়ার এক ছোট্ট গ্রামের পাশে, যেখানে এখনো সন্ধ্যা নামলেই মানুষ দরজা জানালা বন্ধ করে দেয়। গ্রামের নামটা আমি পুরো বলবো না, কারণ আজও সেই জায়গার নাম শুনলে অনেকে ভয়ে সেখানে যেতে চায় না। তবে এই ঘটনার প্রত্যেকটা মানুষ বাস্তব, শুধু তাদের আসল নামগুলো একটু বদলে দিচ্ছি। ঘটনাটা শুরু হয়েছিল শীতকালের এক সকালে। আমি, শুভ আর রাহুল, আমরা তিন বন্ধু তখন ইউটিউবের জন্য ভৌতিক জায়গায় ঘুরে ভিডিও বানাতাম। ছোটখাটো চ্যানেল ছিল আমাদের। গ্রামের পুরনো বাড়ি, পৌর মন্দির, শ্মশান, এসব জায়গায় গিয়ে রাত কাটানো ছিল আমাদের নেশা। কিন্তু সেই সময় আমরা জানতাম না, একটা ভিডিও বানাতে গিয়ে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে চলেছি। সেদিন সকাল ৮টার দিকে আমি বাড়ির সামনে চা খাচ্ছিলাম। ঠিক তখনই শুভ ফোন করল। ওর গলাটা কেমন যেন উত্তেজিত শোনাচ্ছিল। এই একটা খবর পেয়েছি। আমি বললাম, আবার কোন পোড়োবাড়ি নাকি? শুভ হেসে বলল, এবারেরটা অন্যরকম। একটা কাকুর বাড়িতে নাকি সকালবেলা জিন দেখা যায়। আমি হেসে ফেললাম, সকালবেলা আবার জিন আসে নাকি? আমিও প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু রাহুলের মামাতো দাদা নাকি নিজের চোখে দেখেছে। আমি চুপ করে গেলাম, কারণ ভূতের গল্প অনেক শুনেছি, কিন্তু দিনের আলোতে জিন দেখা, এইটা একটু অদ্ভুত লাগছিল। ১ ঘন্টার মধ্যেই আমরা তিনজন দেখা করলাম বাজারের মোড়ে। রাহুল তখন থেকেই উত্তেজনায় কাঁপছে। ও বলল, তোরা বিশ্বাস করবি না, ওই বাড়ির সামনে দিয়ে নাকি দুপুরের পর কেউ যায় না। আমি বললাম, লোকজন বাড়িয়ে বলে। রাহুল মাথা নাড়ল। না রে, সিরিয়াসলি বলছি, একটা বুড়ো লোক থাকে ওই বাড়িতে। সবাই তাকে করিম কাকু বলে ডাকে। উনার বাড়ির দোতলায় নাকি কয়েক মাস ধরে একটা অদ্ভুত জিনিস দেখা যায়। কি জিনিস? কালো একটা মানুষ। এই কথাটা শুনে আমরা কয়েক সেকেন্ড চুপ হয়ে গেলাম। রাহুল আবার বলল, শুধু মানুষ না, ওর চোখ নাকি পুরো সাদা। আমি একটু হেসে বললাম, আচ্ছা, পর্যন্ত। তারপর যে কেউ তাকায়, ওই জিনিসটা জানালার আড়ালে মিলিয়ে যায়। আমরা ঠিক করলাম সেদিনই সেখানে যাব। একটা চায়ের দোকানে দাঁড়িয়ে আমরা করিম কাকুর বাড়ির কথা জিজ্ঞেস করলাম। দোকানের মালিক প্রথমে কিছু বলল না, শুধু চুপ করে আমাদের দিকে তাকিয়ে রইল। তারপর আস্তে করে বলল, তোরা ওই বাড়িতে কেন যেতে চাস? শুভ বলল, ভিডিও করব। লোকটা মুখটা কেমন গম্ভীর করে ফেলল। ভিডিও করতে গিয়ে অনেকে বিপদ ডেকে আনে বাবা। আমি বললাম, আচ্ছা, আসলে কি হয়েছে? লোকটা চারদিকে তাকিয়ে নিচু গলায় বলল, ওই বাড়িতে কিছু একটা আছে। দিনের বেলায় জানালায় দাঁড়িয়ে থাকে। মানুষ মানুষ হলে সমস্যা ছিল না। এই কথাটা শুনে শরীরের ভেতর হালকা ঠান্ডা একটা অনুভূতি নামল। দোকানের পাশে বসে থাকা এক বৃদ্ধ হঠাৎ বললেন, করিমের বউ মারা যাওয়ার পর থেকেই শুরু হয়েছে। আমরা পাকালাম উনার দিকে। বৃদ্ধ লোকটা ধীরে ধীরে বলতে লাগলেন, করিমের বউ খুব ধর্মভীরু মহিলা ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়ত, কিন্তু মারা যাওয়ার কিছুদিন আগে থেকে নাকি সে বারবার বলতো, রাতের শেষে কেউ তাকে ডাকতে আসে। শুভ জিজ্ঞেস করল, কে ডাকত? বৃদ্ধ উত্তর দিলেন না, শুধু বললেন, তারপর এক সকালে ওকে মৃত অবস্থায় পাওয়া যায়। কাটা দিয়ে উঠল। রাহুল বলল, তারপর? তারপর থেকেই ওই বাড়ির দোতলার জানালায় ওটাকে দেখা যায়। চায়ের দোকানের লোকটা এবার রেগে উঠে বলল, এইসব বেশি বলবেন না কাকা। বৃদ্ধ চুপ করে গেলেন। আমরা একে অপরের দিকে তাকালাম। এখন পর্যন্ত সবকিছু শুনে মনে হচ্ছিল গ্রামের লোকেরা বাড়িয়ে বলছে, কিন্তু তাদের মুখের ভয়টা অভিনয় লাগছিল না। দোকানদার শেষবার বলল, যদি যাস, সূর্য ডোবার আগেই বেরিয়ে আসবি। আমরা হেসে উড়িয়ে দিলাম, কিন্তু তখনও বুঝিনি কয়েক ঘন্টা পর সেই কথাটাই মাথায় ঘুরতে থাকবে।
করিম কাকুর বাড়িটা ছিল গ্রামের একদম শেষ প্রান্তে। রাস্তার পাশে পুরনো ধূসর রঙের একটা দোতলা বাড়ি। বাড়িটার দেওয়ালে শ্যাওলা পড়ে গেছে, জানালার কাঠ ভাঙা। আশেপাশে কোনো বাড়ি নেই বললেই চলে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, বাড়িটার চারপাশ একদম চুপচাপ, পাখির শব্দ পর্যন্ত নেই। আমরা বাড়ির সামনে দাঁড়াতেই একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। শুভ ক্যামেরা অন করে বলল, তো বন্ধুরা, আজকে আমরা এসেছি। হঠাৎ দোতলার জানালায় একটা শব্দ হলো। আমরা তিনজন একসাথে উপরে তাকালাম, আর ঠিক তখনই জানালার অন্ধকারের ভেতর থেকে একটা মুখ ধীরে ধীরে বেরিয়ে এলো। কালো, অস্বাভাবিক কালো, চোখ দুটো একদম ফ্যাকাশে সাদা। মুখটা মানুষের মতো, কিন্তু স্বাভাবিক না। আমার বুকের ভেতর ধক করে উঠল। রাহুল তো এক পা পিছিয়ে গেল, কিন্তু পরের সেকেন্ডেই মুখটা মিলিয়ে গেল। শুভ কাঁপা গলায় বলল, তোরা তোরা দেখলি? আমি কথা বলতে পারছিলাম না, কারণ ওটা মানুষ ছিল না, একদমই না। হঠাৎ পিছন থেকে একটা গলা ভেসে এলো, তোমরা এখানে কেন এসেছ? আমরা ঘুরে দেখি, একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। পাতলা শরীর, মুখে দাড়ি, চোখের নিচে কালি। উনি করিম কাকু। ওনার চোখে মুখে এমন একটা ক্লান্তি ছিল, যেন বহুদিন ঘুমাননি। শুভ সাহস করে বলল, কাকু, আমরা আসলে। করিম কাকু ধীরে ধীরে বললেন, তোমরা ওটাকে দেখেছ? উনি দীর্ঘশ্বাস ফেললেন। ভুল করেছ। আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। করিম কাকু দরজা খুলে আমাদের ভেতরে ডাকলেন। বাড়ির ভেতরটা আরো ভয়ঙ্কর। পুরনো কাঠের গন্ধ, স্যাঁতে দেয়াল, আর একটা অদ্ভুত ঠান্ডা, যেন বাইরের শীত না, অন্য কিছু। আমরা বসতেই করিম কাকু চুপচাপ পানি এনে দিলেন। তারপর অনেকক্ষণ কোনো কথা বললেন না। হঠাৎ উনি বললেন, ওটা প্রথমে শুধু আমাকেই দেখা দিত। আমরা তাকিয়ে আছি। রাতের শেষে জানালার পাশে দাঁড়িয়ে থাকত। আমি ভাবতাম চোখের ভুল। তারপর করিম কাকুর হাত কাঁপছিল। তারপর একদিন সকালে আমার স্ত্রী চিৎকার করে উঠল। ওনার গলা ভেঙে যাচ্ছিল। সে বলল, জানালার বাইরে একটা মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ নেই। ঘরের বাতাস ভারী হয়ে উঠছিল। করিম কাকু আবার বললেন, ওই দিনের পর থেকে আমার স্ত্রী বদলে যেতে থাকে। কিভাবে? রাতের বেলা নিজের সাথে কথা বলত, মাঝরাতে উঠে ছাদের দিকে তাকিয়ে থাকত, আর বারবার বলতো, ও এসেছে। আমরা নিঃশব্দে শুনছিলাম। মৃত্যুর আগের রাতে সে আমাকে বলেছিল, ও আমাকে নিয়ে যাবে। এই কথাটা শুনে আমার হাত ঠান্ডা হয়ে গেল। বাইরে তখন হঠাৎ বাতাসের শব্দ শুরু হয়েছে। জানালার কাঁচ কেঁপে উঠছে। হঠাৎ দোতলা থেকে আবার সেই শব্দটা এলো, ঠক ঠক ঠক। আমরা সবাই থেমে গেলাম। করিম কাকুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। উনি ফিসফিস করে বললেন, আজ আবার শুরু হয়েছে। রাহুল বলল, উপরে কেউ আছে? করিম কাকু ধীরে ধীরে মাথা নাড়লেন, ও আছে। আমার বুকের ভেতর কেমন চাপ লাগছিল। শুভ বলল, আমরা দেখতে চাই। করিম কাকু হঠাৎ চিৎকার করে উঠলেন, না। ঘরের ভেতর প্রতিধ্বনি হয়ে উঠল। উনার চোখে তখন আতঙ্ক। যারা ওকে দেখতে যায় তাদের পেছনেও লেগে যায়। আমরা চুপ করে গেলাম। কিন্তু ঠিক তখনই উপরে কারো হাঁটার শব্দ শোনা গেল, টুপ টুপ টুপ, যেন কেউ খালি পায়ে হাঁটছে। আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তারপর হঠাৎ সব চুপ, পুরো বাড়ি নিস্তব্ধ। এমন সময় দোতলার দিক থেকে খুব আস্তে একটা গলা ভেসে এলো, করিম। আমরা জমে গেলাম। ওটা মানুষের গলা ছিল না, একটা অদ্ভুত কর্কশ শব্দ। করিম কাকুর চোখ বড় হয়ে গেল। উনি কাঁপতে কাঁপতে বললেন, আজ তোদের চলে যেতে হবে, এখনই। কিন্তু তখনই দোতলার জানালায় আবার সেই মুখটা দেখা দিল। এবার আরো পরিষ্কার। ওটা আমাদের দিকেই তাকিয়েছিল, আর তার ঠোঁট ধীরে ধীরে নড়ছিল।
যেন কিছু বলছে। দোতলার জানালায় দাঁড়িয়ে থাকা সেই কালো মুখটার ঠোঁট ধীরে ধীরে নড়ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এত দূরে থেকেও মনে হচ্ছিল শব্দটা ঠিক আমাদের কানের পাশ থেকে আসছে। এদিকে আয়। গলাটা ছিল শুকনো, ভারী আর অমানুষিক। আমার বুকের ভেতর যেন কেউ বরফ ঢেলে দিল। রাহুল আমার হাত শক্ত করে চেপে ধরল। শুভ তখনও ক্যামেরা ধরে দাঁড়িয়েছিল, কিন্তু ওর হাত কাঁপছিল এতটাই যে ক্যামেরা বারবার নিচে নেমে যাচ্ছিল। করিম কাকু প্রায় চিৎকার করেই বললেন, নিচে তাকাও, ওর চোখের দিকে তাকাস না। আমরা তাড়াতাড়ি নিচে তাকালাম। ঠিক সেই মুহূর্তেই উপরের জানালাটা ধপ করে বন্ধ হয়ে গেল। পুরো বাড়িটা যেন কেঁপে উঠল। কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বললাম না। তারপর শুভ ফিসফিস করে বলল, ওটা মানুষ না রে। করিম কাকু কাপা হাতে দরজা বন্ধ করলেন। তারপর ভেতর থেকে একটা পুরনো তালা লাগিয়ে দিলেন। আমি বললাম, কাকু আসলে ওটা কি? উনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, আমি জানি না, কিন্তু এটা মানুষ না আর ভূতও না। বাইরে তখন হঠাৎ ঝড়ের মতো বাতাস বইতে শুরু করেছে, অথচ আকাশে রোদ ছিল। ঘরের ভেতর একটা স্যাঁটাসেতে গন্ধ ছড়িয়ে পড়ছিল, যেন অনেক দিনের পুরনো কবর খুললে যেমন গন্ধ বেরোয়। রাহুল বলল, আমরা চলে যাব নাকি? আমি তাকালাম শুভর দিকে। ওর চোখে তখন ভয় আর কৌতূহল দুটোই। শুভ নিচু গলায় বলল, না, এত দূর এসে এখন গেলে হবে? করিম কাকু ধীরে ধীরে আমাদের দিকে তাকালেন। তোরা বুঝতে পারছিস না, ও তোদের দেখে ফেলেছে। আমার গলা শুকিয়ে যাচ্ছিল। এছে মানে ও এখন তোদের চিনে গেছে। এই কথাটা শোনার পর ঘরের ভেতর যেন আরো ঠান্ডা হয়ে গেল। হঠাৎ ওপরে আবার কিছু একটা টেনে নিয়ে যাওয়ার শব্দ হলো। ঘর রর রর, যেন ভারী কিছু মেজের ওপর ঘষটে নিয়ে যাওয়া হচ্ছে। করিম কাকু চোখ বন্ধ করে বসে পড়লেন। উনি আস্তে করে কোরআনের কিছু আয়াত পড়তে লাগলেন। আমরা তিনজন একে অপরের দিকে তাকিয়ে আছি। আমি বললাম, কাকু পুলিশে খবর দেননি? করিম কাকু তিক্ত হেসে উঠলেন। পুলিশ এসেছিল। তারপর উনি কয়েক সেকেন্ড চুপ করে থাকলেন। একজন কনস্টেবল দোতলায় উঠেছিল। আমাদের নিঃশ্বাস আটকে গেল। তারপর ও নিচে নেমে এসে শুধু একটা কথাই বলেছিল, কি? করিম কাকুর চোখ কাঁপছিল। ওখানে মানুষ নেই। ঘরের ভেতর হঠাৎ করেই একটা বিকট শব্দ হলো, ধাম। মনে হলো দোতলায় কেউ খুব জোরে কিছু ফেলেছে। আমরা সবাই চমকে উঠলাম। তারপর খট খট খট, কেউ সিঁড়ি দিয়ে নামছে ধীরে ধীরে। প্রতিটা শব্দ পরিষ্কার শোনা যাচ্ছে। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। শুভ ফিসফিস করে বলল, কাকু এই বাড়িতে আর কেউ আছে? করিম কাকু উত্তর দিলেন না, শুধু স্থির হয়ে সিঁড়ির দিকে তাকিয়ে রইলেন। খট 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 শব্দটা নিচে নেমে আসছে। আমরা নিঃশ্বাস বন্ধ করে বসে আছি। হঠাৎ শব্দটা থেমে গেল, একদম সিঁড়ির শেষ ধাপে। কিন্তু সেখানে কেউ নেই। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম সিঁড়ি ফাঁকা, তবুও মনে হচ্ছিল কেউ দাঁড়িয়ে আছে, কেউ আমাদের দেখছে। তারপর খুব আস্তে একটা নিঃশ্বাসের শব্দ শোনা গেল আমার ঠিক কানের পাশে। হা হা। আমি লাফ দিয়ে উঠে পিছনে তাকালাম। কেউ নেই, কিন্তু ঘরের তাপমাত্রা হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। রাহুল কাঁপতে কাঁপতে বলল, আমি আর এখানে থাকব না। ঠিক তখনই ঘরের কোণের পুরনো আয়নাটার দিকে আমার চোখ গেল, আর আমি যা দেখলাম আজও ভুলতে পারিনি। আমরা চারজন ঘরে বসে আছি, কিন্তু আয়নায় 5 জন দেখা যাচ্ছে। আমাদের পেছনে একটা লম্বা কালো অবয়ব দাঁড়িয়ে, চোখ দুটো সাদা, মুখে অদ্ভুত হাসি। আমার মুখ দিয়ে শব্দ বেরোল না। আমি শুধু আঙুল তুলে আয়নার দিকে দেখালাম। শুভ আর রাহুল ঘুরে তাকাতেই চিৎকার করে উঠল। করিম কাকু পিছনে ফিরে তাকালেন।
কিন্তু তখনই আয়নাটা ঝনঝন করে ভেঙে গেল। কাচের টুকরো চারদিকে ছিটকে পড়ল। ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল। করিম কাকু চিৎকার করে বললেন, কালেমা পড়। আমরা কাঁপতে কাঁপতে যা মনে পড়ছিল বলতে লাগলাম। হঠাৎ ওপর থেকে একটা ভয়ঙ্কর চিৎকার ভেসে এলো। মানুষের চিৎকার না, যেন কোনো পশুকে জবাই করার সময় যেমন শব্দ হয়। তারপর আবার সব চুপ, শুধু বাইরে বাতাসের আওয়াজ। আমরা কয়েক মিনিট কথা বলতে পারলাম না। এরপর করিম কাকু ধীরে ধীরে বললেন, তোদের এখনই চলে যাওয়া উচিত। শুভু এবারও জেদ ধরল, না কাকু, আজকে সব জানতে হবে। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। এই অবস্থাতেও ওর মাথায় ভিডিও। কিন্তু সত্যি বলতে আমার নিজেরও জানতে ইচ্ছা করছিল। করিম কাকু দীর্ঘশ্বাস ফেললেন। ঠিক আছে, তাহলে সব বলি। উনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, অনেক বছর আগে এই বাড়িটা ছিল এক জমিদারের। জমিদারের ছোট ভাই নাকি কালো জাদু করত। গ্রামের লোক বলতো সে মানুষের ক্ষতি করে শক্তি অর্জন করতে চাইত। প্রথমে সবাই গুজব ভেবেছিল, কিন্তু একে একে গ্রামের কয়েকজন মানুষ অদ্ভুতভাবে মারা যেতে শুরু করে। কারো শরীরে আঘাত নেই, কিন্তু মুখে আতঙ্ক জমে আছে। মৃত্যুর আগে সবাই একই কথা বলতো, জানালায় দাঁড়িয়ে থাকা লোকটা আমাকে ডাকছে। এক রাতে গ্রামের লোকজন মিলে সেই মানুষটাকে ধরে ফেলে। তার ঘর থেকে নাকি অদ্ভুত সব জিনিস পাওয়া যায়, কালো মোমবাতি, হাড় আর দেওয়ালে আঁকা অদ্ভুত চিহ্ন। লোকটা মারা যাওয়ার আগে নাকি বলেছিল, আমি মরেলেও এখানে থাকব। করিম কাকু নিচু গলায় বললেন, তারপর থেকেই এই বাড়িতে সমস্যা শুরু। আমার বুক ধরফর করেছিল। আমি বললাম, তাহলে ওটা সেই লোকটা? করিম কাকু মাথা নাড়লেন, জানি না, কিন্তু মাঝে মাঝে আমি ওর গলায় অন্য মানুষের আওয়াজ শুনি। মানে, যারা এখানে মারা গেছে তাদের গলা। ঘরের বাতাস আবার ঠান্ডা হয়ে উঠছিল। হঠাৎ করেই শুভর ক্যামেরা নিজে নিজে অন হয়ে গেল। স্ক্রিনে শুধু ঝাপসা ছবি। তারপর ধীরে ধীরে একটা মুখ ভেসে উঠল, সাদা চোখ, কালো মুখ। আমার হতবাক হয়ে তাকিয়ে আছি। হঠাৎ ক্যামেরার স্পিকারে একটা শব্দ ভেসে এলো, উপরে আয়। রাহুল ভয়ে প্রায় কেঁদে ফেল। বন্ধ কর, বন্ধ কর। শুভু কাঁপতে কাঁপতে ক্যামেরা অফ করল। কিন্তু ঠিক দোতলা থেকে একটা বাচ্চার হাসির শব্দ এলো, খিলখিল, খিলখিল। আমাদের শরীর জমে গেল। করিম কাকু ফিসফিস করে বললেন, আজ ও খুব খুশি। আমি বললাম, কেন? উনি ধীরে ধীরে বললেন, কারণ অনেক দিন পর নতুন মানুষ এসেছে। এই কথাটা শুনে মনে হলো বুকের ভেতর রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। বাইরে তখন বিকেল নেমে এসেছে। আকাশ ধীরে ধীরে অন্ধকার হচ্ছে। করিম কাকু বললেন, সূর্য ডোবার আগে বেরিয়ে যা। আমরা উঠে দাঁড়ালাম। সত্যি বলতে তখন আর এক মুহূর্ত থাকতে ইচ্ছা করছিল না। কিন্তু দরজার কাছে যেতেই বুঝলাম দরজা খুলছে না, তালা খুলে গেছে। তবুও দরজা যেন বাইরে থেকে কেউ চেপে ধরে আছে। শুভ জোরে টানতে লাগল, কাজ হলো না। ঠিক তখনই ওপর থেকে দৌড়ানোর শব্দ এলো, ধপ 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 ধপ, যেন কেউ পুরো দোতলা জুড়ে পাগলের মতো ছুটছে। তারপর আচমকা শব্দ থেমে গেল, আর পরের মুহূর্তেই আমাদের মাথার ঠিক ওপরে ছাদ থেকে একটা ভারী আওয়াজ এলো, ধাম, যেন কেউ লাফ দিয়েছে। আমরা সবাই চুপ। তারপর খুব আস্তে ঘাড় ঘুরিয়ে উপরের দিকে তাকালাম, আর যেটা দেখলাম, দোতলার কাঠের ফাঁক দিয়ে দুটো সাদা চোখ নিচের দিকে তাকিয়ে আছে, একদম আমাদের দিকে। রাহুল চিৎকার করে উঠল। করিম কাকু কাঁদতে কাঁদতে পড়তে লাগলেন, আয়াতুল কুরসি পড়, আয়াতুল কুরসি পড়। হঠাৎ পুরো বাড়ির লাইট নিভে গেল। চারদিক অন্ধকার, শুধু দোতলার অপর থেকে সেই নিঃশ্বাসের শব্দ, হা আ আ।
আমার মনে হচ্ছিল আমরা আর বাঁচব না। ঠিক তখনই বাইরে মসজিদের আজানের শব্দ ভেসে এলো, আর সঙ্গে সঙ্গে ওপরের সেই চোখ দুটো মিলিয়ে গেল। বাড়ির ভেতরের ঠান্ডাটাও একটু কমে এলো। করিম কাকু হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়লেন। তারপর বললেন, আজান না হলে আজ তোদের কেউ বাঁচাতে পারত না। আমরা আর এক সেকেন্ডও দাঁড়াইনি। দরজা এবার নিজে থেকেই খুলে গেল। আমরা দৌড়ে বাইরে বেরিয়ে এলাম। বাইরে এসে মনে হলো যেন নতুন করে শ্বাস নিতে পারছি। কিন্তু বাড়ি থেকে কিছুটা দূরে গিয়েই রাহুল থেমে গেল। ও কাঁপা হাতে পিছনের দিকে ইশারা করল। আমরা ঘুরে তাকালাম। দোতলার জানালায় আবার সেই কালো মুখটা দাঁড়িয়ে, কিন্তু এবার ওর পাশে আরেকটা মুখ, ফ্যাকাশে মরা মানুষের মতো। আর দুজনেই আমাদের দিকে তাকিয়ে হাসছে। আমার পুরো শরীর অবশ হয়ে গেল। তারপর ধীরে ধীরে জানালার কাছে একটা হাত ভেসে উঠল। কালো হাত, লম্বা আঙুল, আর কাছের ওপরে নিজে নিজে একটা শব্দ লেখা হতে লাগল, ফিরে আয়। সেদিন আমরা তিনজন দৌড়াতে দৌড়াতে গ্রামের রাস্তা পার হয়ে অনেক দূরে চলে এসেছিলাম। তবুও মনে হচ্ছিল কেউ যেন আমাদের পেছন থেকে দেখছে। শীতের বিকেল তখন প্রায় শেষ। চারপাশে কুয়াশা নামতে শুরু করেছে। গ্রামের রাস্তার পাশে বাঁশ ঝাড়গুলো অন্ধকার হয়ে দাঁড়িয়ে আছে। রাহুল হাঁপাতে হাঁপাতে বলল, আমি আর ওই বাড়ির দিকে ফিরব না। শুভ তখনও কিছু বলছিল না। ওর মুখ সাদা হয়ে গিয়েছিল। কিন্তু আমি বুঝতে পারছিলাম ওর মাথায় অন্য কিছু চলছে। আমরা একটা চায়ের দোকানে এসে থামলাম। দোকানটা প্রায় ফাঁকা। শুধু একজন বৃদ্ধ বসে চুপচাপ বিড়ি খাচ্ছিলেন। আমাদের অবস্থা দেখে দোকানদার বলল, তোরা কি করিমের বাড়ি থেকে আসছিস? আমরা অবাক হয়ে গেলাম। আমি বললাম, কিভাবে বুঝলেন? লোকটা ঠান্ডা গলায় বলল, ওই বাড়ি থেকে যারা বেরোয় তাদের মুখ এরকমই থাকে। আমার বুকের ভেতর কেমন ধক করে উঠল। শুভ আস্তে করে ক্যামেরাটা বের করল। একটা জিনিস দেখবি? ও ক্যামেরার স্ক্রিন অন করল। আর ঠিক তখনই আমাদের শরীর ঠান্ডা হয়ে গেল। কারণ ক্যামেরায় আমরা তিনজন ছিলাম না। ভিডিওতে দেখা যাচ্ছিল আমরা যখন বাড়ির ভেতরে বসেছিলাম তখন আমাদের পিছনে একটা লম্বা কালো অবয়ব দাঁড়িয়েছিল। সময়টা আমরা কেউ বুঝতেই পারিনি। ওর মুখটা পরিষ্কার না, কিন্তু চোখ দুটো সাদা জলাজল করেছিল। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, ভিডিওতে মাঝে মাঝে সেই জিনিসটা ক্যামেরার একদম কাছে চলে আসছিল। এটাই কাছে যে ওর নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শোনা যাচ্ছিল। হ্যাঁ, রাহুল মোবাইলটা ফেলে দিল। দোকানদার ভিডিওটা দেখে সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে ফেলল। এটা ডিলিট কর। শুভ বলল, কেন? লোকটা গম্ভীর গলায় বলল, ওরা ছবি পছন্দ করে না। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমরা ভিডিওটা বন্ধ করে দিলাম, কিন্তু তখনও মনে হচ্ছিল স্ক্রিনের ওপাশ থেকে কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। বাইরে সন্ধ্যা নেমে গেছে। আমরা ঠিক করলাম রাতটা গ্রামে থেকেই পরদিন সকালে চলে যাব, কারণ শেষ বাসও চলে গেছে। চায়ের দোকানদার অনেক অনুরোধ করল যেন আমরা ওই বাড়ির আশেপাশে না যাই। আমরা গ্রামের এক ছোট্ট গেস্ট হাউসে উঠলাম। ঘরটা সাধারণ ছিল, একটা বাল্ব, 3টে খাট আর একটা জানালা। কিন্তু ঘরে ঢোকার পর থেকেই আমার কেমন যেন অস্বস্তি হচ্ছিল। মনে হচ্ছিল আমরা একা না। রাত 12তে লাগলো। আমরা তিনজনই চুপচাপ বসে আছি। হঠাৎ শুভ বলল, ভিডিওটা আবার চালাবো। রাহুল প্রায় চিৎকার করে উঠল, পাগল নাকি? কিন্তু শুভ ততক্ষণে ভিডিও অন করে ফেলেছে। স্ক্রিনে আমরা করিম কাকুর ঘরে বসে আছি। তারপর হঠাৎ ভিডিওটা ঝাপসা হয়ে গেল। একটা বিকট শব্দ হলো, ঝা ঝা ঝা। তারপর স্ক্রিন কালো, আর অন্ধকারের ভেতর থেকে একটা মুখ ধীরে ধীরে বেরিয়ে এলো। সাদা চোখ, কালো মুখ,
ওটা ক্যামেরার একদম কাছে এসে দাঁড়ালো। তারপর খুব আস্তে বলল, তোরা চলে যাসনি কেন? আমরা তিনজন জমে গেলাম। ভিডিও নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ঠিক তখনই ঘরের জানালায় টোকা পড়ল, ঠোক। আমরা একসাথে তাকালাম। জানালার বাইরে কেউ নেই। আবার শব্দ হলো, ঠোক ঠোক। রাহুল কাঁপতে কাঁপতে বলল, জানালা খুলিস না। আমার বুকের ভেতর ধক ধক করেছিল। হঠাৎ বাইরে থেকে একটা গলা ভেসে এলো, দরজা খোল। গলাটা করিম কাকুর। আমরা অবাক হয়ে গেলাম। শুভ দরজার কাছে গিয়ে বলল, কাকু। বাইরে থেকে উত্তর এলো, দরজা খোল বাবা, ও আবার এসেছে। শুভ দরজা খুলতে যাচ্ছিল। ঠিক তখনই আমার চোখ পড়ল জানালার কাছে, আর আমি জমে গেলাম। জানালার ওপাশে দাঁড়িয়ে থাকা মুখটা করিম কাকুর না, ওই কালো জিনিসটা। ও হাসছে, কিন্তু দরজার বাইরেও একই গলা, দরজা খোল। আমি চিৎকার করে উঠলাম, খুলবি না। শুভ থেমে গেল। পরের মুহূর্তেই দরজায় ভয়ঙ্কর জোরে আঘাত পড়ল। ধাম। পুরো ঘর কেঁপে উঠল। আবার ধাম। রাহুল কাঁদতে শুরু করল, ও ঢুকে পড়বে। বাইরে থেকে সেই গলাটা এবার বদলে গেল, খোলো। তারপর আচমকা সব চুপ, একদম নিস্তব্ধ। আমরা নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছি। কয়েক মিনিট পর সাহস করে শুভ জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালো। কেউ নেই, কিন্তু মাটিতে কাদার ওপর অদ্ভুত কিছু পায়ের ছাপ ছিল। মানুষের মতো, আবার না। লম্বা আঙুল, গভীর দাগ, যেন কেউ খালি পায়ে হেঁটেছে। সেই রাতে আমরা আর ঘুমাইনি। ফজরের আজান হওয়ার পর একটু সাহস পেলাম। সকাল হতেই আমরা গ্রাম ছাড়ার জন্য বেরিয়ে পড়লাম। কিন্তু বাসস্ট্যান্ডে পৌঁছে একটা খবর শুনে আমরা থমকে গেলাম। করিম কাকু মারা গেছেন। আমাদের বুকের ভেতর যেন কিছু একটা ভেঙে পড়ল। একজন লোক বলল, ভোরে ওনার লাশ পাওয়া গেছে। আমি কাঁপা গলায় বললাম, কিভাবে? লোকটা নিচু গলায় বলল, মুখে খুব ভয়ের ছাপ ছিল। আমরা একে অপরের দিকে তাকালাম, কারণ কয়েক ঘন্টা আগেও তো আমরা ওনার গলা শুনেছি। তাহলে রাতে আমাদের দরজার বাইরে কে ছিল? আমাদের শরীর ঠান্ডা হয়ে গেল। শুভ বলল, একবার বাড়িটায় যাব। রাহুল চিৎকার করে উঠল, না। কিন্তু শেষ পর্যন্ত আমরা গেলাম, কারণ এখন মনে হচ্ছিল সবকিছুর শেষ জানা দরকার। করিম কাকুর বাড়ির সামনে তখন কয়েকজন মানুষ দাঁড়িয়ে, কেউ ভেতরে যাচ্ছে না। আমরা ঢুকতেই সবাই অদ্ভুতভাবে তাকালো। আড়ির ভেতর আগের চেয়েও ঠান্ডা, আর একটা অদ্ভুত গন্ধ, যেন পচা কিছু। করিম কাকুর লাশ তখন সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু মেঝেতে দাগ রয়ে গেছে। দোতলার দিকে তাকাতেই আমার বুক কেঁপে উঠল। উপর কেউ দাঁড়িয়ে আছে কয়েক সেকেন্ডের জন্য, তারপর মিলিয়ে গেল। শুভ বলল, আজ শেষ করে যাব। আমি বললাম, মানে? উপরে উঠব। রাহুল প্রায় পাগলের মতো মাথা নাড়ল, না। সাইনি সিনির দিকে এগিয়ে গেছে। আমরা বাধ্য হয়ে ওর পেছনে গেলাম। সিঁড়িটা পুরনো কাঠের ছিল। প্রতিটা ধাপে শব্দ হচ্ছিল, খট খট। উপরে উঠতেই একটা লম্বা করিডর দেখা গেল। দুই পাশে বন্ধ দরজা, আর একদম শেষে একটা ঘর। সেই ঘর থেকে ঠান্ডা বাতাস আসছে। আমাদের নিঃশ্বাস ধোঁয়ার মতো বেরোচ্ছে। শুভ দরজার সামনে গিয়ে দাঁড়ালো, তারপর আস্তে করে ঠেলল। দরজাটা ক্যাচ করে খুলে গেল, আর আমরা যা দেখলাম আজও ভুলতে পারিনি। ঘরের চারপাশের দেওয়ালে অদ্ভুত সব চিহ্ন আঁকা, কালো রঙে। মেঝের মাঝখানে শুকনো রক্তের মতো দাগ, আর ঠিক জানালার সামনে একটা চেয়ার। চেয়ারে কেউ বসে আছে, পেছন ফিরে, লম্বা কালো শরীর। আমাদের বুক ধরফর করেছে।
হঠাৎ সেই জিনিসটা ধীরে ধীরে মাথা ঘোরালো, আর আমরা ওর মুখ দেখলাম। ওটা মানুষের মুখ না, পুরো কালো, চামড়া পোড়া মতো, আর চোখ দুটো একদম সাদা। ও আমাদের দিকে তাকিয়ে হাসল, তারপর দাঁড়িয়ে গেল। আমরা পিছিয়ে আসতে লাগলাম। ঘরের ভেতর হঠাৎ সব দরজা জানালা নিজে নিজে বন্ধ হয়ে গেল। ধাম ধাম ধাম, রাহুল চিৎকার করে কাঁদতে লাগল। জিনিসটা ধীরে ধীরে আমাদের দিকে হাঁটছে, টুপ টুপ টুপ, যেন মাটিতে ভেজা কিছু পড়ছে। ওর শরীর থেকে কালো তরলের মতো কিছু ঝরছিল। আমার পুরো শরীর অবশ হয়ে যাচ্ছিল। হঠাৎ ও কথা বলল, একসাথে অনেকগুলো গলা, পুরুষ, মহিলা, বাচ্চা, সব মিশে গেছে। তোরা কেন এসেছিস? আমাদের মুখ দিয়ে শব্দ বেরোচ্ছিল না। শুভ কাঁপতে কাঁপতে বলল, তুই কি? জিনিসটা হাসল, তারপর বলল, সুধা। হঠাৎ ঘরের ভেতর সব আলো নিভে গেল। চারপাশ অন্ধকার, শুধু সাদা দুটো চোখ জ্বলছে। তারপর আচমকা রাহুল চিৎকার করে উঠল। আমি ঘুরে দেখি কালো জিনিসটা ওর ঘাড় চেপে ধরেছে। রাহুল বাতাসে ঝুলছে, ওর চোখ উল্টে যাচ্ছে। আমি আর শুভ ঝাঁপিয়ে পড়লাম। ঠিক তখনই নিচে মসজিদ থেকে আজানের শব্দ ভেসে এলো, আর সঙ্গে সঙ্গে জিনিসটা ভয়ঙ্কর চিৎকার করে উঠল। পুরো বাড়ি কেঁপে উঠল। ও রাহুলকে ছুঁড়ে ফেলে দিল। তারপর দেয়ালের ভেতর ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগল। কিন্তু যাওয়ার আগে ও আমাদের দিকে তাকিয়ে বলল, আমি আবার আসব। তারপর সব চুপ, ঘরের ঠান্ডা কমে গেল। আমরা রাহুলকে নিয়ে দৌড়ে নিচে নেমে এলাম। বাড়ির বাইরে বেরিয়েই মনে হলো যেন বেঁচে ফিরেছি। সেদিনের পর আমরা আর কখনো ওই গ্রামে যাইনি। এই শেষ না। কয়েকদিন পর শুভ আমাকে ফোন করল। ওর গলা কাঁপছিল। ও আবার এসেছে। আমি বললাম, মানে? শুভ ফিসফিস করে বলল, গত রাতে আমার জানালার বাইরে দাঁড়িয়েছিল। আমার বুক ঠান্ডা হয়ে গেল। তারপর? ও শুধু তাকিয়েছিল, তারপর বলল, তোরা ভেবেছিস শেষ হয়ে গেছে? এরপর কয়েকদিন শুভর সাথে যোগাযোগ ছিল না। একদিন খবর পেলাম ও অসুস্থ। আমি দেখতে গেলাম। ওকে দেখে চিনতেই পারিনি। চোখের নিচে কালি, মুখ শুকিয়ে গেছে। ও আমাকে দেখে আস্তে করে বলল, ঘুমালেই ওকে দেখি। আমি কিছু বলতে পারছিলাম না। ঠিক তখনই শুভ কাপা হাতে একটা কাগজ দিল। সেখানে কালো কালি দিয়ে একটা চিহ্ন আঁকা, একদম সেই বাড়ির দেওয়ালের মতো। প্রতিদিন এটা আমার ঘরের দেওয়ালে দেখা যায়। আমার হাত ঠান্ডা হয়ে গেল। তারপর একদিন হঠাৎ সব বন্ধ হয়ে যায়। শুভ সুস্থ হতে শুরু করে, স্বাভাবিক হয়ে যায়। কিন্তু আজও মাঝে মাঝে মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়, কারণ জানালার বাইরে থেকে একটা ফিসফিস শব্দ শুনি, ফিরে আয়। আমি কখনো জানালার দিকে তাকাই না, কারণ আমি জানি ও এখনো দাঁড়িয়ে আছে অন্ধকারের মধ্যে, কারো অপেক্ষায়। তো বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরকম আরও ভয়ঙ্কর সত্যি ঘটনা আমি নিয়ে আসব তোমাদের জন্য।